একটু দেখো, প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি। প্লাজমা শব্দের অর্থ প্লাজমা শব্দের অর্থ তরল, আর মেমব্রেন শব্দের অর্থ পর্দা। যেখানে কোনোদিন মেমব্রেন কথাটা পাবা, সেখানে মনে করো পর্দা বা লেয়ার। তাহলে থকথকে তরল পদার্থ মানেই বা পানিগুলোই হচ্ছে প্লাজমা। তাকে আবদ্ধকৃত যে পর্দাগুলো থাকবে সেটাকে বলা হয় মেমব্রেন। হয়ে গেল প্লাজমা মেমব্রেন। তো সেইটাকে যদি জুম করি, তাহলে আমরা দুই স্তর বিশিষ্ট পাবো। এখন প্রোটোপ্লাজমকে ঘিরে, অর্থাৎ থকথকে তরল পদার্থকে ঘিরে একটা ঝিল্লি বা পেপার অবস্থান করে, যেটাকে বলা হয় কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির সংজ্ঞা কি? কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক, মানে টানলে লম্বা হয় যে পর্দা, বৈষম্যভেদ্য, কাউকে ঢুকতে দেয় কাউকে ঢুকতে দেয় না, লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এবং সজীব দ্বিস্তরী অর্থাৎ বাইলেয়ার ফসফোলিপিড ঝিল্লি দ্বারা আবৃত যে পর্দা, সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনের সংজ্ঞায় ক দাগে আসতে পারে? জাস্ট এটা লিখবা যে স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, লিপোপ্রোটিন দ্বারা আবৃত সজীব দ্বিস্তরী পর্দা, যা ফসফোলিপিড বাইলেয়ার অণু দ্বারা গঠিত। তো এইটাকে অনেকগুলো নাম বলে। হ্যাঁ, দ্রুত। লিপোপ্রোটিন শব্দের অর্থ লিপিড প্লাস প্রোটিন। লিপ মানে ঠোঁট, ঠোঁট কেমন চর্বিময়, তাই এর নাম লিপোপ্রোটিন। একে প্লাজমা, প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোষঝিল্লির আর এক নাম কি? প্লাজমা মেমব্রেন, সাইটোমেমব্রেন। সাইটো শব্দের অর্থ কোষ, আর মেমব্রেন মানে পর্দা, অর্থাৎ কোষের পর্দা, আর এটা প্লাজমা মেমব্রেন, তরলের পর্দা, অর্থাৎ এই পানিগুলো যে পলিথিনের ভিতরে আটকায় রাখেছি যে পর্দা দ্বারা। স্থিতিস্থাপক এই জন্য, কারণ এটা ফ্লিপ ফ্লপ মডেলও বলা হয়। কারণ তুমি যে এক পেপার পানি নিছো, এই জায়গায় এক পেপার পানি নিছো, তখন তুমি এই জায়গায় যদি টোপ খাও, মানে আঙুল দিয়ে গোতা দাও, তাহলে এরকম হয়ে যাবে না? এরকম হয়ে এরকম আকৃতি ধারণ করবে। তুমি যদি আঙুল দিয়ে যদি চেপে ধরো, তাহলে এই জায়গায় ফাঁকা হয়ে মানে একটু চুপসে গেল না? তো এই কারণে এটাকে স্থিতিস্থাপক বলা হয়। এখন তুমি আঙুলটা যেই তুমি সেখান থেকে সরিয়ে নিবা, তখন কিন্তু সে আগের জায়গায়, ওই পেপারটা আবার আগের জায়গায় চলে আসবে। আর যখন তুমি তাকে ঠেল দেবা, তখন কিন্তু এরকম হয়ে যাবে। আবার তুমি যখন আঙুলটা সরিয়ে নেবা, তখন আবার সে জায়গায় চলে আসবে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বা বাহ্যিক বিকৃতি ঘটালে বস্তুর অবস্থান পরিবর্তন হয় এবং পুনরায় ওই বল ফিরিয়ে আনলে বস্তুটির স্বাভাবিক আকার ধারণ করে। এইটাকে বলে স্থিতিস্থাপকের সংজ্ঞা, বা ইলাস্টিসিটি বলা হয় ইংলিশে। এখন হচ্ছে, এখন বিজ্ঞানী কার্ল লাগেনি, হ্যাঁ, কার্ল লাগেনি, এটা মনে রাখবে। কার্ল লাগেনি কি করেছেন, যে এই যে প্লাজমা মেমব্রেন নামকরণ করে ফেলায়। কার্ল লাগেনি প্লাজমা মেমব্রেন নামকরণ করে। হুম, অদ্ভুত একটা নাম। তো এই নামটা একটু মনে রাখবা, একটু বোল্ড হরফে লেখা দেখো। তো এই মেমব্রেনকে আবার অনেকে বায়ো মেমব্রেনও বলা হয়, অর্থাৎ জীবের মেমব্রেন। হ্যাঁ, এটাও একটা প্লাজমা মেমব্রেনের অপর নাম। মনে থাকে যেন অপর নামগুলো কি কি, নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের নাম নয়, এরকম দিয়ে অসংখ্য অপশন দেবে কিন্তু। হুম, তো যে পাওয়েল প্লাজমা মেমব্রেন, প্লাজমালেমা শব্দটি ব্যবহার করেন, তাহলে প্লাজমালেমা শব্দটি পাওয়েল ব্যবহার করেন, পিতে ফ্লাওয়ার, আর পিতে প্লাজমা লেমা। তাহলে মনে থাকে যেন। আর কাল লাগেনি প্লাজমা মেমব্রেন শব্দটি ব্যবহার করেন, মনে থাকে যেন। আর কোষ ঝিল্লির এই যে ঝিল্লির, আমাদের যে প্রাণীকোষটা দেখছিলাম, তার ঝিল্লিটা কিন্তু এরকম আঙুলের মতো ভাঁজ ছিল। তাই সেই কথাটা আজকে বলতেছি। দেখো, ঝিল্লিটি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে, যাকে মাইক্রোভিলাই বলা হয়। মানে প্রতিটি ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাস, যেটা এক বচনে। আর যদি বলি বহু বচনে, কি? মাইক্রোভিলাই। যেখানে রস্যই পাবা বায়োলজিতে, সব বহু বচন বোঝায়। মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ন, দেখিছো আই রস্যই যখন যেখানে পাচ্ছ, সেটা কিন্তু বহু বচন। এখন এই মাইক্রোভিলাইকে অনেক সময় পিনোসাইটিক ফোস্কা বলা হয়। পিনোসাইটিক ফোস্কা কাকে বলে আমি ওয়ার্ড মিনিং ভেঙে দিয়েছিলাম। পিনো শব্দের অর্থ পান করা বা ড্রিঙ্ক করা, আর সাইটিক মানে কোষ। অর্থাৎ একটা কোষের এরকম সাইটোপ্লাজমে এরকম একটা অংশ তৈরি হয়, এরকম একটা অংশ, যেটার ভিতর দিয়ে তরল পদার্থ কোষের ভিতরে পান করে, বা কোষ নিজের ভিতরে তরল পদার্থ গড়িয়ে গড়িয়ে নেয় বা চুষে নেয় তরল পদার্থগুলো এক কোষ থেকে অপর কোষে। তো এরকম একটা অংশ সৃষ্টি হয়, যেটাকে পিনোসাইটিক ফোস্কা বলা হয়। ফোস্কা মানে তোমার হাতে যদি গরম চা পড়ে, তাহলে ওখানে যদি ফোস্কা হয়, তাহলে ফুলে উঠবে।
তাহলে এখানে দেখো একটা কোষে ফুসকা হয়েছে। প্রত্যেক ওয়ার্ড মিনিং ভাঙতে হবে, না হলে বায়োলজিটা কঠিনই থেকে যাবে আজীবন। প্রাণী কোষ এসব ভালো দেখা, মানে প্রাণী কোষে এগুলো ভালো দেখায়, উদ্ভিদ কোষে দেখা যায় না ফুসকা। ভৌত গঠন, এটা নিয়ে জাস্ট কোন কোন মডেল মানে প্রবর্তন হয়েছে এইগুলো বলা হয়েছে। ভৌত গঠনে ড্যানিয়েল অ্যান্ড ডেপসন, ডাবল ডিরা কি করেছে, সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। কি সম্পর্কে? কোষ ঝিল্লি সম্পর্কে। সেই মডেলের কি নামে পরিচিত? স্যান্ডউইচ। স্যান্ডউইচ কেমন? এরকম একটা এরকম একটা রুটি আর এরকম একটা রুটি যদি পাশাপাশি রাখি এবং মধ্যেখানে যে শাকসবজি মাংস এগুলো যদি দিয়ে দিই তাহলে স্যান্ডউইচ হয়ে গেল। তো সেই স্যান্ডউইচ মডেল দেখো, এইটা দেখো একটা রুটি আর এটা একটা রুটি, তাহলে দুইটা রুটি মুখোমুখি অবস্থান করতেছে, তাহলে এই ধরনের মডেলকে বলা হয় স্যান্ডউইচ মডেল। পরীক্ষা আসবে এটাকে স্যান্ডউইচ মডেল কেন বলে, তোমরা এই ব্যাখ্যাটা দিয়ে দেবা। তাদের মতে, যারা এখন জয়েন করছো জাস্ট দেখতে থাকো, ভয় পেয়ে না, আমি বুঝতেছি নি। অনেকে না জয়েন করেই গ্রুপে বলে ভাই আমি তো বুঝবো না, তোমরা কবে বুঝবা, তোমরা তো অলরেডি ফার্স্ট ইয়ারে মানে অর্ধেক পর্যায়ে আসো, তো তোমরা এখনো বায়োলজি শুরু করতে পারোনি, আর অন্য সাবজেক্টের কথা নয় বাদই দিলাম। যারা মেডিকেল টার্গেট তাদের অবশ্যই অবশ্যই বায়োলজি শেষ করে তারপরে আগে কথা। বায়োলজি বই তাদের শেষ করতেই হবে, কেমিস্ট্রির বই তাদের শেষ করতে হবে, তারপরে অন্য সাবজেক্ট ধরো। তোমরা যারা মেডিকেল মেইন টার্গেট। হ্যাঁ, বৃষ্টি হয়েছে কিনা? হ্যাঁ, বৃষ্টি হয়েছে বেশি সাতক্ষীরায়, কারণ আমরা সমুদ্র উপকূলীয় এলাকায়, তো আমাদের এখান থেকে ৭৮ কিলোমিটার দূর সমুদ্র। আর আমরা মুস্তাফিজ। হ্যাঁ, হতে পারে। তো আমরা একটু পড়াশোনায় ফিরে যাই। হ্যাঁ, স্যান্ডউইচ মডেল কেন বললো, কারণ দুইটা রুটি মুখোমুখি বসে। দেখো এরকম, আমি যে তোমাদের যে একটা ভিডিও দিয়েছিলাম মোজাইক মডেল নিয়ে, ওইটা ভিডিওটা তোমাদের দেখা উচিত, যারা দেখো নাই ক্লাস শেষে দেখে নিবা। তাদের মতে ঝিল্লিটি দ্বি-স্তর বিশিষ্ট। দ্বি মানে দুই, স্তর মানে পর্দা, আর বিশিষ্ট মানে যুক্ত। তাহলে এইটাকে বাই লেয়ারও বলা হয়। বাই মানে দুই, আর লেয়ার মানে পর্দা। তাহলে কোনো কোনো স্থানে প্রোটিন আবার সংযোজন আছে, লিপিড সংযোজন আছে ওই স্তরে। কোন স্তরে? উপস্তরে। তাহলে এর আবার ওই দেখো উপরের স্তরে দেখো প্রোটিন সংযোগ আছে। তাহলে দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লির উপর নিচে প্রোটিন ও মাঝখানে লিপিড স্তর থাকবে। কোন মডেলের? স্যান্ডউইচ মডেলের। ওই যে মাঝখানে রুটি দেওয়ার মতো। হ্যাঁ, মাঝখানে মাছ মাংস, ওই মাছ মাছ তো দেয় না, মাংস দেয়। তো এটা হচ্ছে ড্যানিয়েল অ্যান্ড ডেপসন স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ কথাটা মনে থাকলে মনে করবা ডির কথা মনে পড়ে যাবে। স্যান্ডউইচ মডেল কে প্রবক্তা? ডির কথা মনে পড়ে যাবে, এই যে স্যান্ড, ডি ডি, এই ডিতে ড্যানিয়েল ডবসন। পরীক্ষা আসবে স্যান্ডউইচ মডেলের প্রবক্তাকে, তুমি সেই বলবে স্যান্ডউইচ, সেই ডির দিকে তাকাবা, ডি মানে ড্যানিয়েল ডেপসন। এখন দেখো নিচে যে এছাড়াও অন্যান্য বিজ্ঞানী যেমন সিঙ্গার্স মডেল, রবার্টসন, এইটাকে এই যে মডেলটা প্রবর্তন করেন ফসফোলিপিড বাইলেয়ার। দেখো এছাড়া কিন্তু এটা একটু ভিন্ন, দেখো এর উপরে প্রোটিন আছে, এর উপরে প্রোটিন নাই, জাস্ট দুই লেয়ার বিশিষ্ট। তো ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন যে একটা হাইপোথিসিস, এই হাইপোথিসিস শব্দের অর্থ হচ্ছে অনুকল্প। হাইপোথিসিস শব্দের অর্থ হচ্ছে অনুকল্প বা ধারণা। ইউনিট মেমব্রেন ধারণা প্রবর্তন করেন কারা? এই যে লিনার্ড আর সিঙ্গার্স মডেল। এটা বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য মনে রাখার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, ইউনিট মেমব্রেন টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে? ইউনিট শব্দের অর্থ একক, আর মেমব্রেন মানে পর্দা, অর্থাৎ একক পর্দা। এখন একক পর্দার নামকরণ কেন একক পর্দা? আমরা যদি বলি ১ কেজি চাল দাও, তাহলে এই যে কেজি এককটা, কিলোগ্রাম এককটা পুরো বিশ্ব কিন্তু চালায়। আমি কিন্তু ১ টন চাল কখনো বলবো না। আমি যদি মিটার হিসেবে হিসাব করি তাহলে কিন্তু পুরো বিশ্ব কিন্তু মিটার হিসেবে চেনে, কারণ এগুলো সে এসআই একক। ঠিক তেমনই এই ইউনিট মেমব্রেন, অর্থাৎ এই পর্দাটা এমন একটা ইউনিক পর্দা যেটা কোষ প্রাচীর ভিতরের দিকে তাকালে যে কোষ ঝিল্লি পাওয়া যায় সেইখানে এই মেমব্রেন অবস্থান করছে, এই ফসফোলিপিড বাইলেয়ার, এই যে ফসফোলিপিড বাইলেয়ার যুক্ত। আবার আমি যদি মাইটোকন্ড্রিয়ার দিকে তাকাই তাহলে ওর যে পর্দা দুই স্তর বিশিষ্ট, ওইটাও ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। আবার আমি যদি পারক্সিজমের দিকে তাকাই, পারক্সিজমের যে এক স্তর বিশিষ্ট পর্দা, সেটাও ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি, ফসফোলিপিড লেয়ার দ্বারা তৈরি। তাহলে এখানে সকল ক্ষেত্রে কিন্তু এই একই রকম গঠন বিশিষ্ট
মেমব্রেন পাচ্ছি, তাই এই কারণে এটাকে একক বলা হয়েছে। অর্থাৎ সর্বজনীনভাবে সকল অঙ্গাণুর, দেখো এই কথাটা এখানে লেখা আছে, অন্যভাবে বলা যায় প্লাজমা মেমব্রেন সহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণ গঠনকারী মেমব্রেনই হচ্ছে এই ইউনিট মেমব্রেন। তার মানে তুমি মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে আবরণের কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। কোন কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার। তুমি যদি মাইটোকন্ড্রিয়াকে খোঁজো, এই মাইটোকন্ড্রিয়া বলো তো তোমার যে স্তরটা গঠিত সেটা কি দিয়ে? ও বলবে ফসফোলিপিড বাইলেয়ার। এই যে সবার কাছে জিজ্ঞাসা করলে যে একই রকম ধারণা দিচ্ছে, এই কারণে এটার নাম ইউনিট মেমব্রেন। কারণ ওই যে কেজি সারা দেশে ব্যবহার করতেছে একই রকম। তাহলে ইউনিট কথাটা কেন ব্যবহার করলে? এর মানে এটাই। তো বিজ্ঞানী রবার্টসন প্লাজমা মেমব্রেনকে ইউনিট মেমব্রেন হিসেবে ঘোষণা করেন যে সব বায়োলজিক্যাল মেমব্রেন আণবিক গঠনই একই প্রকার। মানে মাইটোকন্ড্রিয়ারও যা, রাইবোজোমের তো আবরণবিহীন, পারক্সিজোমেরও তাই, গোলজি বডিরও তাই। এই কারণে এটাকে ইউনিট বলছে। এবং এই যে 2 স্তর বিশিষ্ট আবরণ, সেই স্তর দুইটায় আবার মাঝে মাঝে কি কি মানে যুক্ত থাকবে? প্রোটিন যুক্ত থাকবে। দেখো তাই বলতেছে স্থানে স্থানে প্রোটিন গ্রথিত থাকবে। গ্রথিত শব্দের অর্থ যুক্ত থাকবে। অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার ব্যতীত আরও কিছু উপাদান থাকবে, সেগুলো মনে রাখবো কিভাবে? পলক, প ল ক, পলক। এই পলক কথাটা মনে রাখবো। পতে প্রোটিন, লতে লিপিড, আর কতে হচ্ছে কার্বোহাইড্রেট। এই 3টা উপাদান কোথায় থাকবে? ফসফোলিপিড বাইলেয়ারের সাথে গ্রথিত থাকবে। এইবার আমরা একটা মডেল পড়ার জন্য আমরা একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলাইছি। সেই মডেলটার নাম কি? সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ একটা বিজ্ঞানী সিঙ্গা আচ্ছা বলো, দ্রুত কোশ্চেন করো। আচ্ছা আচ্ছা, এটা এটা এই সাইডে, এটা এই সাইডে দাঁড়াও। পানি বিকশী, টেইল লেজ, এগুলো আমি এই সাইডে বলবো, ওই সাইডে বলবো না। ফ্লুইড মোজাইক মডেল অর্থাৎ এই দেখো সেই 2 স্তর বিশিষ্ট, এটা সর্বজন স্বীকৃত যে এরকম একটা কোষপ্রাচীর বলছি, প্লাজমা মেমব্রেন হতে পারে। তো এইটাকে আমাদের শ্রেণীতে মানে এইচএসসি লেভেলে এটাকে গুরুত্ব দেওয়া হয় যে যতই স্যান্ডউইচ মডেল থাকুক, যতই ও ড্যানিয়েল ড্যাপসন মডেল দিক না কেন, এই মডেলটাই গ্রহণযোগ্য মানুষের কাছে বেশি। তো এই মডেলটা প্রবর্তন করেন কে? এইটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। সিঙ্গার অ্যান্ড নিকলসন, মনে থাকে যেন। সিঙ্গার এবং নিকলসন এই ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন বা আবিষ্কার করেন। তো এইটা কিন্তু পরীক্ষার জন্য 100 স্টার ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, মনে থাকে যেন। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত মতবাদ এটা এই 2 জন বিজ্ঞানী দেন, এটা আমি বলে দিছি। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি 2 স্তর বিশিষ্ট, কারণ বাইলেয়ার, বাই মানে 2, প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি সামনাসামনি মুখোমুখি, পানিগ্রাহীটা মেরু অংশ বিপরীতমুখী থাকে। ভাই আমি কিচ্ছু বুঝিনি। আচ্ছা, তোমার কিচ্ছু বোঝার দরকার নেই। এই যে লাইনটা আমি এখন পড়লাম তার মানে হচ্ছে যে আমরা যদি এইটাকে একটু জুম করি, এইটাকে দেখো জুম করছি, এখন আমরা কিন্তু ওই পলিথিনের ভিতরে তুমি পানি ভরিছো, ওই পলিথিনের প্রান্তকে আমরা জুম করলাম, পলিথিনের, হ্যাঁ, পলিথিন যদি এরকম হয় তাহলে এই জায়গায় আমি জুম করলাম, জুম করে দেখলাম যে এরকম একটা লেয়ার পাওয়া যায়। তো এইখানে যে মাথাটা, আমি যে মাথাটা এখন, এই যে একটা জিনিস, এই যে একটা মাথা, তার এখানে একটা লেজ, এখানে একটা লেজ, দেখো এই জায়গা, এই অংশটাকে বোঝাচ্ছি আমি। তো এইটাকে বলা হয় মাথা, আমি যেখানে ফোঁটা দিচ্ছি। আর এইটাকে বলা হয় একটা লেজ, এইটাকে বলা হয় একটা লেজ। তো এটা কিসের লেজ? এটা হচ্ছে হাইড্রোকার্বনের লেজ। হাইড্রো মানে হাইড্রোজেন, আর কার্বন মানে কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন সংক্রান্ত যৌগ, তাকে বলা হয় হাইড্রোকার্বন। তো এইখানে দেখো কথাটা বলছে যে হাইড্রোকার্বন লেজটি, লেজ মানে এইটা লেজ, মুখোমুখি বসে থাকে। দেখো এইখান যদি আমি জুম করি তাহলে মুখোমুখি মানে কি? তুমি আর আমি মুখোমুখি বসে আছি, দেখো এই জায়গার যে লেজটা আর এই জায়গার যে লেজটা, এটা পরস্পর মুখোমুখি অবস্থান করতেছে।
মানে পরস্পর মুখোমুখি অবস্থান করতেছে। আর এই যে দানাদার যে বিন্দুগুলো গোল 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 গোল, এইবারে যে গোল গোল গোল, এরা দেখো বিপরীত মেরুতে অবস্থান করতেছে। এ যদি এইবারে থাকে তাই ঝগড়া করে এইবারে রয়েছে, মানে এদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। আর এরা দুজন ভাই ভাই পরস্পরের মুখোমুখি অবস্থান করতেছে। এইগুলো প্রতিটা লাইনের মানে বুঝার আছে। তারপরে একটু লাইন পড়ি যে কি বলে, যে লেজটি সামনাসামনি মুখোমুখি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন পানিগ্রাহী অংশ বিপরীত মেরুতে থাকে, অর্থাৎ এই যে গোল 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 প্রান্তগুলো, এটা হচ্ছে পোলার প্রান্ত। পোলার শব্দের অর্থ মেরু, অর্থাৎ মেরুমুখী প্রান্তগুলো পানি আকর্ষী, অর্থাৎ এখানে তো পানি ভর্তি থাকবে তাই না, আর এর ভিতরে পানি থাকে। তো এইগুলো দেখো পানি আকর্ষী বলে দুই প্রান্তে হাইড্রোফিলিক বলা হয়। ফিলিক শব্দের অর্থ প্রেমিক, যে কোনো কিছু পছন্দ করে। ফিলিক শব্দের অর্থ কি? লাভার, LOVER, লাভার। আমি যে ওয়ার্ড মিনিংগুলো লিখে দেই এগুলো পাশের জন্য থাকে। আর হাইড্রোফোবিক দেখো এখানে আছে, হাইড্রোফিলিক এই যে পড়লাম এখনই। হাইড্রো মানে পানি, আর ফিলিক মানে প্রিয়, অর্থাৎ পানি প্রিয় অংশ কোথায়? বিপরীত মেরুতে অবস্থান করবে, অর্থাৎ এই গোল গোল দানাগুলো দেখো বিপরীত মেরুতে অবস্থান করতেছে, মানে দুই প্রান্তে ঝগড়া করেছে ওরা দুজন। আর লেজগুলো সামনাসামনি মুখোমুখি থাকবে, কারণ কি? এখন বলতে পারো ভাইয়া এই লেজগুলো কেনই এরা পরস্পর মুখোমুখি অবস্থান করতেছে, এরা কেন বাইরে থাকলো না? এর উত্তর হচ্ছে কারণ এরা পানি বিকর্ষী প্রান্ত। এই যে লেজ চারটি, এই মুখোমুখি যারা বসেছে লেজগুলো, এরা পানিকে সহ্য করতে পারে না, তাই এরা নিজেকে ঢেকে রাখার জন্য বলতেছে যে এই পোলার প্রান্ত তোরা দুই সাইডে যা, আমাদের ভিতরে যেন পানি লাগাতে দিসনি। তো এই কারণে ওরা মুখোমুখি অবস্থান করতেছে এবং লুকাইছে। কাদের দ্বারা? এই যে গোল গোল প্রান্তগুলোর দ্বারা। তো এই গোল গোল প্রান্তগুলোকে বলা হয় মাথা। এই মাথাগুলোর আর একটা নাম হচ্ছে ফসফেট। আর এই যে লেজগুলো এটাকে বলা হয় গ্লিসারল। এখন এই গ্লিসারল প্লাস ওই যে মাথা, এইটাকে বলা হয় ফসফোলিপিড। তো ফসফোলিপিডের কয়টা অংশ? ফসফেট প্লাস লিপিড। লিপিড মানে গ্লিসারিন, লিপিড মানে গ্লিসারিন। লিপিডের একটা শ্রেণীবিভাগ হচ্ছে গ্লিসারিন। এখন ভাইয়া গ্লিসারিনকে ভাঙবো কি করে ভাঙবো? দেখো গ্লিসারিন শব্দটি এসেছে গ্লিসারল থেকে। গ্লিসারল কি? গ্লিসারলের সংকেত হচ্ছে C3H8O3। 3 কার্বন বিশিষ্ট যৌগকে বলা হয় গ্লিসারাইড। গ্লিসারাইড। এখন এই যে 2 স্তর বিশিষ্ট, তার এক স্তরের প্রতিটা এই যে আমি একটা যৌগ আঁকালাম, এই যৌগটার নাম কি? এটার নামই ফসফোলিপিড। তার কয়টা অংশ? দুইটা, একটা মাথা আর একটা লেজ। কয়টা লেজ? দুইটা লেজ। এই মাথাটা কি? ফসফেট, এটা কি? লেজ। লেজটা কি? গ্লিসারল। গ্লিসারল কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। এবার আমি একটু রিডিং পড়ি। সিঙ্গর নিকলসন ডিসেন্ট মডেল, এটাকে হিমশৈল বলা হয়। কারণ কি? দেখো এই জায়গায় যে টাইটানিক জাহাজ এবারটা যদি যায়, তাহলে দেখো এখানে দেখো আইসবার্গ ধাক্কা লাগবে এর সাথে, তাই এটাকে হিমশৈল বলা হয়। কারণ কি? কারণ লিপিড অণুর প্রোটিন বিন্যাস কোথায় থাকে? এই যে ফসফোলিপিড বাইলেয়ারের কেউ ঢুকে আছে, কেউ উপরে বসে আছে, কেউ বাইরে আছে। তো যখন জাহাজ এবারটা যাবে তখন কিন্তু এই জায়গায় আঘাত পাবে, তাই এটাকে আইসবার্গ বা হিমশৈলের সাথে তুলনা করা হয়। পরীক্ষা আসবে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে নিচের কোনটি সত্য? এটি হিমশৈল রূপে তুলনা করা হয়, এটি ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, এটি সিঙ্গর এবং নিকলসন দিয়েছেন। উত্তর হবে সব কয়টা। এখন এই যে ফসফোলিপিড বাইলেয়ার সম্পর্কে আমরা জানবো। এটা 2 স্তর বিশিষ্ট, আগেই জানি, কারণ একটা স্তর উপরে আর একটা স্তর নিচে। তো এটা ফসফোলিপিড এর গঠন কেমন? একটা গোল, একটা লেজ আর একটা লেজ। এই লেজগুলো কে বলা হয় ইংলিশে টেইল। টেইল মানে লেজ। ফক্সের, খেকশিয়ালের লেজের ইংলিশ নাম কি? টেইল। টেইল মানে লেজ। বা এটা একটা ঘুড়ি, যার এইগুলো মনে করো লেজ, আর এটা মনে করো সুতা দিয়ে তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তাই এটাকে লেজ হিসেবে কল্পনা করা হয়, সাপ ঘুড়ি। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার সম্পর্কে এগুলো আমাদের পড়া আছে। প্রতিটি ফসফোলিপিড এক অণু গ্লিসারল। এক অণু গ্লিসারল মানে C3H8O3, হ্যাঁ, মানে 3 কার্বন বিশিষ্ট। এর গঠনটা কিভাবে হবে ভাই একটু দেখি। ফসফেট মানে তো এই
তো এইটা মানে ওই যে গোল গোল প্রান্ত। আর গ্লিসারলটা এখানে 3 কার্বন বিশিষ্ট এরকম হয় গ্লিসারল। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। আর এর মাথায় মনে করো ভাই আমি কিচ্ছু জানি না এগুলো। এগুলো তোমার মনে রাখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। 3 কার্বনের মাথায় একটা করে হাইড্রোক্সিল মূলক থাকে, সব হাইড্রোক্সিল মূলক। তাই এটাকে অনেক সময় ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়। কারণ OH মূলক থাকলে অ্যালকোহল বলে। আর এই জায়গায় একটা OH আছে, এটাও একটা OH আছে। কয়টা OH আছে? 3টা। তাই এর নাম ট্রাইহাইড্রিক অ্যালকোহল। হাইড্রিক কেন বলবো? কারণ হাইড্রোক্সিল মূলক আছে। আর ট্রাই কেন বলবো? কারণ 3টা হাইড্রোক্সিল মূলক আছে। তো এটাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহলও বলা হয়, এখনো গ্লিসারলকে। গ্লিসারল ভাঙলে এটা কিন্তু একটা লিপিড। লিপিড মানে চর্বি, লিপোস থেকে এসেছে। লিপো মানে কি? ঠোঁট। আমি এক কথা বারবার বলবো, মনে রাখ। মানে তুমি মনে করছো যে ভাই এতগুলো মনে রাখবো কিভাবে? মনে রাখার দরকার নেই। বারবার যদি মুখ দিয়ে বলি তাহলে একসময় এক সময় ব্রেনে গেঁথে যাবে। ফসফেট হেড। হেড মানে কি? এই যে গোল 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 বিন্দুগুলো। ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে, অর্থাৎ এই যে গ্লিসারলের সাথে কিন্তু 2টা ফ্যাটি অ্যাসিড থাকবে। তাহলে এই যে মাথাটা, এই মাথাটার সাথে যে এই লম্বা চেইন বা ফিতা, তার সাথে এখন গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডটা অনেক কার্বন বিশিষ্ট, হ্যাঁ, তাই এই লেজটা এত বড় হয়। এই লেজটা এত বড় হওয়ার কারণ ফসফেট লিপিড নিয়ে ফসফোলিপিড হয়ে গেল। তো গ্লিসারলের সাথে 2টি নন পোলার। নন পোলার মানে কি? পানি বিকর্ষী, তাই এরা নিজেকে লুকানোর জন্য মধ্যেখানে রেখেছে। নন পোলার মানে অমেরু বা পানি বিকর্ষী। ফ্যাটি অ্যাসিড টেইল বা লেজ থাকে। লেজ মানেই তো টেইল হয়ে গেল। একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। পোলার ফসফেট মাথা যেটা পানিকে আকর্ষণ করে, এই যে গোল 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 গোলই ফসফেট। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে গ্লিসারল থাকে। তাহলে দেখো, এই মাথা, এই হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর এইখানে আবার হচ্ছে এর গায়ে গ্লিসারল লেগে থাকে। তাহলে এই টোটাল মিলে হয় ফসফেট। আর এটা এখনো গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড, এখনো গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। এটা ওই যে ঘুড়ি বা লেস। তো হাবিব, তোমার প্রশ্ন কি উত্তর পেয়ে গেছো এবার? 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড কিরকম? যেটা পানি বিকর সেই ভিতরের দিকে লুকায় রেখেছে নিজেকে। একটি পোলার ফসফেট মাথা হেড থাকে, এটা তো পড়েছি। এখন মেমব্রেন প্রোটিন সম্পর্কে জানি। 10 মিনিট ক্লাস হবে, তারপরে লিঙ্ক কেটে যাবে। মেমব্রেন প্রোটিন। এখন মেমব্রেন মানে তো পর্দা, তার মানে এই টোটাল পর্দাকে বোঝাচ্ছে। আমরা কিন্তু কঠিন জিনিস পড়ছি না, যা লেখা তাই পড়ছি। কিন্তু আমরা যখন যখন এইচএসসি লেভেলে উঠবো, তখন কিন্তু নিজে নিজে এগুলো বুঝতে পারবো না প্রত্যেক লাইনের মানে। মেমব্রেন প্রোটিন, এই পর্দার গায়ে যে সকল প্রোটিন লেগে থাকে তাকেই মেমব্রেন প্রোটিন বলে। হয়ে গেল। ওয়ার্ড মিনিংটা ভাঙবো আর পড়বো। দেখি কোথায় কঠিন লাগে একটু দেখি। কোরঝিলিতে 3 প্রকার প্রোটিন থাকে। এটা পরীক্ষার জন্য 100 স্টার ইম্পর্টেন্ট। কোরঝিলিতে কয় ধরনের প্রোটিন থাকে? অনেকজন কেটে কেটে যাচ্ছে, বুঝছো, আজকে নেট কানেকশনটা খুব দুর্বল। তারপরেও ধন্যবাদ তোমরা যারা জয়েন করেছো। ও বারবার জয়েন হচ্ছে। তামিম, রাসেল নামক এক ভাইয়া। তো যাই হোক, মেমব্রেন প্রোটিন কয় ধরনের প্রোটিন থাকে? পরীক্ষা আসবে 3 ধরনের, কোটি কোটি % ইম্পর্টেন্ট। কি কি? ইন্টিগ্রাল প্রোটিন। ভাই ওরে বাবারে, ইন্টিগ্রাল আবার কি? এর মানে আবার কি? পেরিফেরাল প্রোটিন আর লিপিড প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন মানে লিপিড যুক্ত থাকবে সেই প্রোটিনের সাথে। এখন ইন্টিগ্রাল শব্দের অর্থ যে প্রোটিনটা ইন্টিগ্রাল করেছে। গ্রাল মানে খাওয়া, গ্রাল মানে গ্রাস করা, গ্রাল মানে ভক্ষণ করা। আর ইনটি মানে ভিতর দিয়ে, ইন মানে ইনার, ইন মানে ভিতর দিয়ে যে প্রবেশ করে গেছে, মানে সুই হুই ঢুকেছে ফালিয়ে বেরিয়ে গেছে, এরকম টাইপস আর কি। তো কোন ধরনের প্রোটিন? একটু জুম করে দেই। দেখো এই যে ইন্টিগ্রাল প্রোটিনটার দিকে তাকাও। কোটঝিল্লি মানে তো এই টোটালটা কোটঝিল্লি, তাই না? তো এইটাকে ভেদ করি, দেখো এইটা চলে গেছে, কোটঝিল্লিটা ভেদ করি মানে গ্রাস করে চলে গেছে। তাই এই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এখন ভাইয়া, তাহলে পেরিফেরাল প্রোটিন কোনটা? পেরি শব্দের অর্থ পেরি মানে আবরণ, মানে 4 সাইড বরাবর, মানে পাশে। পেরি শব্দের অর্থ হচ্ছে পাশে বা সাইড। হ্যাঁ, পেরি শব্দের অর্থ। অর্থাৎ এই প্রোটিনটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, কারণ এটি কোটঝিল্লির একদম সাইডে অবস্থান করতেছে, ও ভিতরে ঢুকে যায়নি। সুই ঢুকিছে ভালোই বেরোয় নেও, জাস্ট পাশে অবস্থান করতেছে, তাই এর নাম পেরিফেরাল প্রোটিন। পথে পেরি, পথে পাশে।
হয়ে গেল। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন কোনগুলো? যেটা এই দেখো, লিপিড মানেই তো আমরা জানি এইগুলো, লিপিড মানে এইগুলো, হ্যাঁ, তার সাথে দেখো যুক্ত হয়েছে এই 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 ধরনের প্রোটিন। এই লিপিড সম্পৃক্ত প্রোটিন মনে করো অর্ধেক ঢুকিছে আর অর্ধেক বাইরে বেরোয়নি। এই যে প্রোটিনটা এটাকে বলে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো এইগুলোর কাজ কি ভাইয়া? এই প্রোটিনগুলো থাকার কারণ কি? কারণ তুমি যখন বাইরে থেকে ভিতরে, কোনো কোষের বাইরে থেকে যখন খনিজ লবণ ইত্যাদি ভিতরে আনায়ন বা ত্যাগ করবা, তখন এই প্রোটিনগুলো তোমাকে সহায়তা করবে যে কাউকে ঢুকতে দেবে না। তাই তুমি সংজ্ঞায় বলছিলে যে এটা একটা বৈষম্য ভেদ্য পদ্মা। বৈষম্য শব্দের অর্থ হচ্ছে তোমার বোনকে ১ টাকার খাবার কিনলো আর তোমার জন্য ১০ টাকার খাবার কিনলো ছেলেদের জন্য, এইটার নামই বৈষম্য। আর এই প্রোটিনগুলো কি করে? কাউকে ঢুকতে দেয়, কাউকে দেয় না। তাহলে এই কারণে এটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা, স্থিতিস্থাপক। কারণ এটাকে যদি টোকা মারো তো ওর থকথক করে দুলতে থাকবে, এই কারণে এটার নাম স্থিতিস্থাপক। তাহলে আমরা কিন্তু পেরিফেরাল শব্দের অর্থ কি একটু ধরে দেখি তো, কেমন তোমরা মনোযোগ। মাকরুল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? খুব দ্রুত একটু মিউট আনমিউট করে পরে কথা বলবো আমার সাথে, হ্যাঁ? একটু বলো তো, পেরি শব্দের অর্থ কি? পেরিফেরাল প্রোটিন, একটু বলতে পারবা? কেমন পারো দেখি, কেমন মনোযোগ। তোমরা কি ফেসবুক চালাচ্ছ? পেরিফেরাল, গুড, ভেরি গুড। আর একজনের ধরবো দেখি, এবার এটা মেয়ের ধরবো, দেখি কেমন মনে আছে। ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল শব্দের অর্থ কি? হাত তোলো তো দেখি, কয়জন পারো? আচ্ছা, বলো নুসরাত। আচ্ছা, ভিতরে না, হ্যাঁ, ইন মানে ভিতরে আর গ্রাল মানে গ্রাস করা, অর্থাৎ ভিতর দিয়ে যে গ্রাস করে গেছে। ভেরি গুড। আচ্ছা, এবার একটা ধরি তো। আচ্ছা মাহমুদুল, তুমি একটা কোশ্চেন করো দেখি, আমরা যেগুলো পড়ালাম এগুলোর ভিতর থেকে একটা কোশ্চেন করো। সারফেস মানে, এই দেখো, এই তোমার পুকুরের পানি, পুকুরের পানি, এই যে উপরের পৃষ্ঠকে বলা হয় সারফেস, উপরের পৃষ্ঠটা একদম উপরের লেয়ারটাকে বলা হয় সারফেস। সারফেস প্রোটিন আছে না, ওটা আমরা একটু পরে মানে কথা বলছি। তুমি আর একটা কোশ্চেন ধরে পরে পড়ানো শুরু। এখন বলো তো, উম, কাকে ধরি? মাহাদি, মাহাদিনা, শেখ নাজিবা, বলো তো যে ফসফোলিপিড বাইলেয়ার, এখন এই বাইলেয়ার শব্দের অর্থ কি? আছো? তোমার মুখ চুলকাচ্ছে, আচ্ছা ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিও, হ্যাঁ, আমি কিন্তু আবার ধরবো। তো মেমব্রেন প্রোটিন সম্পর্কে মানে যে নিচের কোনটি মেমব্রেন প্রোটিনের অন্তর্ভুক্ত নয়, তখন এই তিনটা দিয়ে দেবে আর একটা বাইরে থেকে দিয়ে দেবে বানাইয়ে। গ্লাইকোক্যালিক্স বা কয় ধরনের প্রোটিন থাকে? গ্লাইকো শব্দের অর্থ গ্লুকোজ, আমি বারবার বলি। দেখো এই গ্লাইকো শব্দের অর্থ কিন্তু আমি ৩-৪ বার বলে দিয়েছি ক্লাস শুরু হওয়ার থেকে, মানে অন্য দিন। তো গ্লাইকো শব্দের অর্থ গ্লুকোজ। আর ক্যালিক্স মানে তুমি জানো কিন্তু বৃতি, তোমরা যারা এসএসসি লেভেলে পড়িছো, মানে ক্যালিক্স মানে কিন্তু বৃতি, হ্যাঁ? তাহলে এটা প্রোটিনের বৃতি বা প্রোটিনের আস্তরণ। বৃতি মানে কি? এটা ফুলের চারি সাইডের আবরণ না, বা আস্তরণ। তবে ক্যালিক্স মানে আবরণ, আর গ্লাইকো মানে প্রোটিন, অর্থাৎ প্রোটিনে ওই গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, সরি, গ্লাইকো মানে গ্লুকোজের আবরণ। তাই বলতেছে যে এটি ঝিল্লির উপর চিনির স্তর বিশেষ। ওই চিনির স্তর, চিনি মানেই তো গ্লুকোজ, তাই না? গ্লাইকো। আর ক্যালিক্স মানে আস্তরণ বা আবরণ বা স্তর, এইগুলো বোঝাচ্ছে। দেখো এই লাইনটা যে এইটারই অর্থ, সেটা কিন্তু আমরা জানতাম না আগে। গ্লাইকো মানে গ্লুকোজ থেকে এসেছে, ওজ মানে শর্করা। তো চিনি পরীক্ষা আসবে এই লাইনটা, যে চিনির স্তর কোনটি তৈরি করে? গ্লাইকোক্যালিক্স। তুমি যদি ওয়ার্ড মিনিং জানো তো আর কোনোদিন মুখস্থ করা লাগবে না। চিনির স্তরে বিশেষ একটি গ্লাইকোক্যালিক্স, চিনির স্তর বিশেষ একটি গ্লাইকোক্যালিক্স, এটা মনে রাখার দরকার নেই। তুমি জাস্ট ভাববা গ্লাইকো, গ্লাইকো মানে সুগার, চিনি, শর্করা, কার্বোহাইড্রেট, এইগুলো। আর ক্যালিক্স মানে আবরণ বা স্তর বা পর্দা, অর্থাৎ শর্করাগুলো এই স্তরে গিয়ে, এই একদম উপরের স্তরে গিয়ে একটা চিনির আবরণ তৈরি করে। হুম,
এই যে গ্লাইকোপ্রোটিন সকলে মিলে। তোমরা যদি অ্যানিমেশনটা না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না, অ্যানিমেশনটা দেখাই লাগবে। ইউটিউবে সার্চ দিবা যে মোজাইক মডেল বলে, দেখবা আসবে। তো লিঙ্ক যে কোনো টাইমে কেটে যাবে, আর একবার জয়েন দিব, মাত্র 20 মিনিট ক্লাসে হয়ে যাবে। কারণ প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস হয়, একদম ফুল। তো যে এই যে নতুন নতুন জিনিস জানতে পারছো, এটার জন্য। হ্যাঁ বলো। হ্যাঁ দিনা বলো, কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে। ও আচ্ছা, তোমার নেট কানেকশনের প্রবলেম তাহলে। যারা ওয়াইফাই ইউজার, যদি নেট কানেকশন ডিস্টার্ব দেয় তাহলে একটু এমবি কিনতে পারো আর কি। এটা হচ্ছে তোমার নেট কানেকশনের প্রবলেম, আর তো কারো সমস্যা হচ্ছে না মনে হয়। তো হলে আমাকে বলতো। হাবিব আছে তো, আর ফাইসাল বন্ধু আছে। তো গ্লাইকোক্যালিক্স হচ্ছে এটা, এই এরির উপর দিয়ে একটা আবরণ বা আস্তরণ পড়ে যায়, যেটার কাজ কি, এটা হচ্ছে একটা কাজ আছে, ভিতরে আনায়ন এবং আসার একটা প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তো গ্লাইকোক্যালিক্স, তারপর একটু পড়ি, ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি হয়। দেখো এখানে ফসফোলিপিড আর কার্বোহাইড্রেট, তাহলে কার্বো থেকে এসেছে গ্লাইকো, আর এই ফসফোলিপিড মানে তো এক প্রকার লিপিড, তাহলে ওই নিয়ে হয় গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোলিপিড কি কি দ্বারা গঠিত? কার্বোহাইড্রেট প্লাস লিপিড দ্বারা গঠিত ফসফোলিপিড। কোন ধরনের লিপিড? ফসফোলিপিড। এখন প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে, অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিলে হয়, কার্বোহাইড্রেটকে আমি জি দ্বারা লিখলাম, তাহলে এটার নামে গ্লাইকোপ্রোটিন। আর যদি ফসফোলিপিড মানে এল প্লাস জি মিলে হয় গ্লাইকোলিপিড, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটার নাম গ্লাইকোলিপিড। হয়ে গেল লিপিড প্লাস, এগুলো ওয়ার্ড মিনিংটা ভাঙো, জাস্ট হয়ে গেল। এগুলো রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা। তারপরে কোলেস্টেরল আসি। কোলেস্টেরল, কোল শব্দের অর্থ হচ্ছে থলে, আর এস্টেরল শব্দটি এসেছে স্টেরয়েড। তুমি স্টেরয়েডের নাম শুনেছো, যারা কিডনিতে পাথর হয়, প্লাস তোমাদের যে হৃৎপিণ্ড যারা সমস্যা হয়, তাদের যে বড়িগুলো খায় সেগুলো হচ্ছে, বা ট্যাবলেটগুলো খায় সেগুলো কিন্তু সব স্টেরয়েড ধর্মী, যেগুলো কিডনিতে ক্ষতি করে সাইড ইফেক্ট হিসেবে। তো এস্টেরল শব্দটি এসেছে স্টেরয়েড থেকে। প্রথম লিঙ্ক কেটে গেছে, আমরা দ্বিতীয় অংশ ক্লাস শুরু করব 20 মিনিটের জন্য। যারা যারা ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও, এবং কী কী বোঝো নাই লিখো, আর স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ।